হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি। মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি গল্পটি নেওয়া হয়েছে স্তন্যদায়িনী এবং অন্যান্য গল্প নামক গল্প সংকলন থেকে। আমি তোমাদের সাথে কিন্তু লাইন ধরে ধরে একদম আলোচনা করে দেবো, ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। যেটা বলছিলাম যে মহাশ্বেতা দেবীর স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প, এই যে গল্প সংকলনটিতে এটা মোট 17টা গল্প আছে। এই যেটা আমরা পড়ছি হারুন সালেমের মাসি, এই গল্পটি কিন্তু সংকলনের 9ম গল্প। প্রথমেই দেখো শুরু হচ্ছে, অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাসস্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ওর সরগর হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। প্রথমেই আমরা মেন দুটো ক্যারেক্টার এখানে পাচ্ছি, হারা ও গৌরবী। আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো সে শৈশবে পিতৃহারা এবং সদ্য মাতৃহারা 7 বছরের এক বালক। গৌরবী হত দরিদ্র হিন্দু বিধবা, এক পুত্র ও এক কন্যার মা। অঘ্রাণের শীতের সকালে প্রবল ঠান্ডায় জলের উপর, দেখো এখানে কি বলছে যে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি, মানে জলের উপর যখন আস্তরণ পড়েছে। এখানে বোঝানো হচ্ছে যে খুব ভোরবেলার কথা এখানে বোঝানো হচ্ছে, কেননা শীতকালে জলের উপরিতলে পড়া যে এই একটা ঠান্ডা স্বর যেটা সূর্য ওঠার আগে পর্যন্ত থাকে, খুব ভোরবেলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। স্ট্যান্ডের কি বলছে, চায়ের দোকানে তখনও কিন্তু উনুন ধরেনি। সেই একটা পরিস্থিতিতে, সেই রকম একটা সময়ে হারা এসে দাঁড়িয়েছিল গৌরবীর উঠোনে। হারার বয়স কি বলছে, 7 হলেও বারবার জ্বর হওয়ায় তার জিভ জড়িয়ে যায়, মানে জিভ জড়িয়ে যে কথাটা তার কি হয়, স্পষ্ট হয় না। হারা এসে গৌরবীকে কি বলে, সে দেখো এসে বলে মা ললে না মাসি। তাহলে গৌরবীকে সে মাসি সম্বোধন করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাকে মাসি সম্বোধন করে সে কি বলে যে তার মাকে সে অনেকবার ধরে ডেকেছে, কিন্তু মা কোনো উত্তর দিচ্ছে না। এই যে এখানটাতে দেখো বলেছে যে দেখলাম মা রা দেয় না। আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু হারা তার মাকে হারিয়েছে, কিন্তু তার কাছে কিন্তু ব্যাপারটা স্পষ্ট ছিল না। গৌরবী ওর নিরিনি আর থলি খুঁজছিল। নিরিনি হলো, তোমরা হয়তো নিরিনি অনেকে জানো, যে দেখবে কাঠের হাতাওয়ালা লোহার তৈরি হয়, সে ঘাস তোলার যন্ত্র যেটাকে বলে, সেটাকে নিরিনি বলে। আর থলি তো তোমরা জানো যে ব্যাগগুলো হয়, চট বা কাপড়ের তৈরি যে ব্যাগগুলো হয় সেগুলোর কথা বলছে। তাহলে গৌরবী ওর নিরিনি আর থলি খুঁজছিল। হাতে নিরিনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যোগ্য ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। তাহলে আমরা কি বুঝছি, অঘ্রাণের এক ভোরে হারা এসে যখন গৌরবীকে জানালো যে ওর মা কোনো সাড়া শব্দ করছে না, সেই সময় গৌরবী তার নিরিনি আর থলি খুঁজছিল, তাই তো। আর হারার মা আর গৌরবী তারা কি করতো, তারা এই যে খাল পাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যোগ্য ডুমুরের ডাল, যোগ্য ডুমুরের ডাল হচ্ছে এক ধরনের বড় চকচকে যে ডুমুর, সেইগুলোকে কিন্তু
যজ্ঞ ডুমুর বলে। সেই যজ্ঞ ডুমুরের ডালের কথা বলা হচ্ছে। বেলপাতা যা পায় ওরা বেচে দেয় কার কাছে? দেখো, যশোদের কাছে। যশোদরা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙুলগুলো পিছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রা কারে না কেন? জানি না, র। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে নিওর চাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। হাঁসুলি হচ্ছে, এটা দেখবে খানিকটা ওই কাস্তের মতো, ছোট্ট কাস্তের মতো দেখতে। মেয়েদের গলায় পড়ে এগুলো, মেয়েদের গলায় পরার এক ধরনের গয়না বলতে পারো। এখানে এই যে নিওর চাঁদা সাপটি হারার বাবার বালিশের তলা থেকে বেরিয়ে কামড়েছিল, সেইটা বোঝাতে লেখিকা মহাশ্বেতা দেবী কিন্তু এই বাক্যাংশটি ব্যবহার করেছে, মানে এই বিশেষণটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। রূপোর তৈরি হাঁসুলির মতো চকচকে ছিল সাপটি, এখানে এই বিশেষণটা প্রয়োগ করে এটা কিন্তু বোঝানো হয়েছে। নিওর চাঁদা সাপই হচ্ছে একদম রূপোর মতো চকচকে, বিষাক্ত এই সাপ কিন্তু এই গ্রামের দিকে খুব দেখা যায়। এই নিওর চাঁদা সাপই হারার বাবার হাতের আঙুলে কামড়েছিল এবং মুহূর্তের মধ্যে সারা শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল হারার বাবার। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই ঘর তুলেছিল, যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। তোমার ছেলে বিবির ভিখারির দশা, তুমি সামান্য ঘরামি। পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয়, চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল যে হারার বাবা পেশায় ছিল ঘরামি। সে নিজের ঘর বেঁধেছিল খুব উঁচু করে, মাথা তুলে সেই ঘর দেখতে হতো। কিন্তু ঘর তোলার কিছুদিন পরেই নিওর চাঁদা সাপের কামড়ে তার বাবার মৃত্যু ঘটে। যখন হারার বাবার মৃত্যু হয়, তার মৃতদেহ যখন কবরস্থ করতে যাওয়া হচ্ছে, তখন তারই সমাজের লোকেরা ব্যঙ্গ করেছিল যে কোঠাবাড়ির মতো ঘর তুলেছিস বলে। তখন কিন্তু হারার মা বুঝতে পেরেছিল যে তার সমাজের মানুষ এই উঁচু ঘর তোলাটা কিন্তু ঠিকভাবে দেখেনি, তারা সেটাকে কাঙালের আস্পর্ধা মনে করেছে। কাঙালের আস্পর্ধা কেন বলছে? হারার বাবা দেখো সামান্য ঘরামি ছিল, সে গ্রামের যে ধনী পালবাবু ছিল তাদের চেয়েও উঁচু বাড়ি তৈরি করেছিল। তাদের সেই বাড়ি মাথা তুলে দেখতে হতো, এতে তাদের প্রতিবেশী আর যারা ছিল তাদের আশেপাশে সমাজের লোক, তারা কিন্তু সেটা ঈর্ষার চোখে দেখত এবং সেটাকে তারা কি কাঙালের আস্পর্ধা বলে মন্তব্য করেছিল। যার ছেলে বউয়ের ভিখারির দশা, যে নিজে সামান্য ঘরামি, তার পালবাবুদের থেকে উঁচু করে ঘর তোলা কিন্তু গ্রামের লোকেরা ভালো চোখে দেখেনি। অলো, কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবী মুখ তুলল, পেছনে সরে এলো, দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়, মোট মানে হচ্ছে মালপত্র, আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়ছা বিবিকে এইভাবে উচ্চারণ করা হয়েছে, আয়ছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটি দে। বিকালের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল, নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে।
হয়। এইসব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানেই গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে। গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলার আগেই নিবারণ, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে কেন মনে নাই? পরে আরও পড়ছি, আমি এখানটা আগে একটুখানি বুঝিয়ে নিই। হারার মা মারা যাওয়ার পর হারার কিন্তু হাতের মাটি পেয়েছিল তার যখন অন্তিম সৎকার হয়েছিল। গৌরবী নিজেই হারাকে বলেছিল তার মাকে মাটি দেওয়ার জন্য। কিন্তু বিকালের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবী মনের মধ্যে কিন্তু একটা কষ্ট হয়। তার মনে হয় যে হারার মা কিন্তু ভাগ্যবতী ছিল, তাই ছেলের হাতের মাটি পেয়েছে। নিজের ঘরে শুয়ে সে মরতে পড়েছে, কিন্তু গৌরবীর নিজের কোনো ভিটে নেই। তার মুখে কে আগুন দেবে সেটাও সে জানে না, কারণ তার একমাত্র ছেলে নিবারণ কয়েক স্টেশন পরে যে রেল লাইনের পাশে জমিতে ঘর বেঁধেছে সে কিন্তু মায়ের সঙ্গে থাকে না। সে মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। তাকে কি বলেছিল? তার মেয়ের কাছে থাকতে। তো এখানটা আরেকটু আগে পড়ে দিই, তারপর বলছি। দেখো, তখন গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কিছুই ও ভোলে না। বাসের কন্ট্রাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল, সব একজনকে দিবি? তোমার একটা সন্তান? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, তোর এত রিস কেন? রিস মানে হচ্ছে হিংসা। সময়ে পুটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময় বুঝে যাবে, নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। মেয়েও এবারই ওবারই কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে হারার মাকে হারা মাটি দেওয়ার পরে গৌরবীর মধ্যে দুঃখবোধ জেগে ওঠে যে সেও তার অন্তিম সময়ে তার ছেলের কাছে থাকতে পারত, কিন্তু ছেলে নিবারণের জন্যই সেটা কিন্তু সম্ভব হয়নি। মেয়ে পুটির যখন বিয়ে হয় তখন নিবারণ আর তার বাবার মধ্যে কিন্তু একটা ঝামেলা হয়। মানে বাবা ঘর, নিবারণের বয়স তখন অল্প হলেও বাবা ঘর তৈরির টাকা ভেঙে জামাইকে সাইকেল, টর্চ যৌতুক হিসেবে দিয়েছিল। নিবারণের কিন্তু তখন বয়সটা কমই ছিল। এবার যেহেতু একজনকে দিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু নিবারণের সেটা ভালো লাগেনি। সে যার জন্য জিজ্ঞাসা করেছিল যে তার কি একটাই সন্তান। গৌরবী সে সময় নিবারণকে বলেছিল তার মনের মধ্যে এত হিংসা কেন, এবং সে বলেছিল প্রয়োজন হলে মেয়ে তাকে খেতে দেবে, তাকে দেখবে। এখনকার দিনে মেয়েরা বাবা মাকে শেষ বয়সে কিন্তু দেখে। তারপরে কি হয়, প্রতিহিংসা পূরণ করতে বিয়ের পরেই নিবারণ সুযোগ পেয়ে গৌরবীকে বলেছিল পুটির কাছে গিয়ে থাকতে এবং মাকে ভাত দিতে। সে কিন্তু অস্বীকার করে। এভাবেই কিন্তু নিবারণ মার ওপর তার প্রতিহিংসা চরিতার্থ করেছিল। এখানে আমরা দেখছি যে মুকুন্দ গৌরবীর এই দুরবস্থা দেখে তাকে কিন্তু নিয়ে আসে। তাহলে মুকুন্দ কিন্তু এই যে একটা অসহায়, যাকে তার ছেলে ছেড়ে দিয়েছে, মানে পুত্র পরিত্যক্তা একটা বিধবা মহিলার কিন্তু এখানে আমরা আশ্রয়দাতা হিসেবে মুকুন্দকে দেখতে পাচ্ছি। এখানে একটুখানি দেখো, এখানটা তোমরা হয়তো অনেকে জানো, তাও একটু বলে দিচ্ছি যে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। মন্দ মানে খারাপ। ঘর জমিতে
বসত না থাকলেই জবরদখল, মানে ঘর জমিতে, মানে ধরো যে ঘর জমি বাড়ি ফাঁকা পড়ে আছে সেখানে যদি কেউ না থাকে, মানে ফাঁকা থাকে, সেখানেই কি হয়, জবরদখল হয়ে যায়। মানে ধরো পরিত্যক্ত, মানে যেটাতে কেউ বাস করে না, জমি বা বাড়ি জোর করে দখল করে যেটা নেওয়া হয় সেটাকে কিন্তু জবরদখল বলে। ঘরটু নিয়ে বসে থাকো পিসি। নিবারণ যা হয় দেবে, উঠোনে যা হয় দুটো শাক পাতা আজে খেতে পারবে না? বেঁচে থাকবা বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। গ্রাম বললে হয়, না বললেও হয়, না বড় রাস্তার ওপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সিদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউ কালের শোনা কথা মনে পড়েছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা, পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে শোনা কথা। অপারুলের মা, মেয়ারে কেমন বা বিয়া দিছ? ভালো দিদি, 4 রক্ত গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না। আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা চাচো, কাঠিনে কুস্তে বাঁধো, শাক গুগলি জগডুমুরের ডাল নে যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মার নামটা অবধি গৌরবী জানত না, শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। রমজানের মাস আসছে মুসলমানি বছরে, ঈদ যখন অনুষ্ঠান হয়, ঈদটার সাথে আমরা অনেকেই পরিচিত, ঈদ যখন অনুষ্ঠান হয় সেই 1 মাস ধরে, তার আগে ঈদের আগে 1 মাস ধরে কিন্তু এই মুসলমানদের সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা উপোস করতে হয়, তারা একটা উপোস পালন করে। সেটার কথাই কিন্তু এই যে এখানে যে গৌরবী হারার মাকে রমজান মাসের সময় রোজা, অর্থাৎ এই যে উপোস যেটা বলি আমরা, পালন করতে দেখে, তখন বুঝেছিল যে তাদের দুজনের সমাজ বা তাদের যে ধর্ম সেটা কিন্তু আলাদা। তাহলে এই রমজানের মাস পালন করতে দেখে সে বুঝেছিল যে হারার মা জাতিতে মুসলমান। আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না। তুই যাস কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, ডরাই দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেচেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপি, বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলেতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবীর। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে চলে গেল। যোশীরা হাটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমায়। মার গাছের ধুদুলটা চিচেঙ্গাটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যাস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। একটা নাম পেলাম, যোশী। যোশী ওরফে কিন্তু যশোদা। সহায় সম্বলহীন গৌরবীর দিন গুজরানের সহায়তাকারী বা সাহায্যকারী। সে ছিল পরিশ্রমী, রূঢ়ভাষী, আর সে স্পষ্ট কথা বলতো। যোশী শহরে চাল নিয়ে যায়, সঙ্গে গৌরবী হারার মা যেসব শাক গুগলি যোগ্য ডুমুরের ডাল ইত্যাদি সংগ্রহ করত, আমরা প্রথমে পড়েছিলাম যে সেগুলো কাকে, সেই যশোদাকে দিত, সেটার কথাই কিন্তু, তার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। ফলে সকালে ট্রেন ধরার তাড়ায় যোশীদের কিন্তু প্রচণ্ড কর্মব্যস্ততা থাকে, সেই জন্য কিন্তু তারা কিন্তু এই সময় দাঁড়িয়ে কথা বলা বা দাঁড়ানোর মতো সময় তাদের থাকে না। সেই কারণে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হাঁটার বদলে যোশীরা ছোটে, দাঁড়িয়ে সকালে যে একটুখানি কথা বলবে সেই সুযোগটাও কিন্তু তাদের থাকে না। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হলো। আজ ক বছর ধরে হারা আর হারার মা
ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো এক গাল খুদ চিপিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য। এখানে? বন্য যেথা খুশি সেটা যে মর্গা। সে কি বন্য? হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা টেনে ঘোরে, দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নেই। যা দাওয়ায় খেয়ে সোগা। গৌরবী নিজে একগাল খুদ খেলো, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড়, গেরো দিয়ে পড়া, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোকড়া ফুরফুরে, গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেউক, ভাত দাও, পেটে খাউক। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের আতপেটা অন্ন জোটে কি না জোটে? তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? তাহলে আমরা কি দেখলাম? যে বাড়ি ফিরে গৌরবী দেখলো উঠোনে হারা বসে আছে। তার কাকা তাকে কি বলেছে সেগুলো সে গৌরবীকে বলে। গৌরবী তাকে জিজ্ঞাসা করে সে নিজের কাকা নাকি। এই নিয়ে আমরা দেখছি যে তাদের মধ্যে একটা কনভারসেশন হয়। প্রতিদিনের যে কর্মজীবন, সেই কর্মজীবনের তার যে সঙ্গী ছিল হারার মা, সে মারা যাওয়ার পরে তার কথা গৌরবীর মনে পড়ে। ছেঁড়া কাপড়, গিট দিয়ে পড়া, রোগা ছিপছিপে চেহারা, মাথায় রুক্ষ, কিন্তু তার কীরকম ছিল? কোকড়া চুল, গলায় কোনো গয়না নেই, ছিল কি একটা শুধু মাদুলি। তাকে দেখে গৌরবীর মনে হতো দুঃখীর থেকেও দুঃখী, দরিদ্রের থেকেও দরিদ্র। এরকম গরিব দেখলে গৌরবী যখন নতুন বউ, সেই সময় শাশুড়িরা বলতো তেল জল মাথায় দেওয়ার জন্য, পেটে খাওয়ার জন্য, ভাত দেয়া হোক। নিজের কেউ থাকলে হারার মার এরকম অবস্থা হতো না। এসব কথা ভাবতে ভাবতেই গৌরবীর নিজের জন্য প্রচণ্ড দুশ্চিন্তা হলো। হারার মার সাতকুলে কেউ নেই, তাই হারা গৌরবীর আশ্রয় নিলে গৌরবী অসহায় বোধ করে। তার নিজেরই অন্ন জোটে না। তাছাড়া গৌরবীর হারাকে ঠাঁই দেওয়ার জন্য অসুবিধা হলো, সে তো তার ধর্মের নয়। গৌরবীর সমাজের লোকেরা তাকে তো মেনে নেবে না। এইগুলো সে চিন্তা ভাবনা করতে থাকে। হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাচ্ছে, বুঝি মার কথা ভাবে। গৌরবী অস্ফুটে বলল। তারপর চ্যাটাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাত ফিরে সোহারা, স্বপ্ন দেখিস? ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দিন মনে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপজপ করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে, আর স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুব্ব ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খাল পাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? আচ্ছা, এখানটা আমি একটুখানি বলে দিই আগে। হারার মা মারা যাওয়ার পরে হারা গৌরবীর আশ্রয় গ্রহণ করে, আমরা এটা দেখতেই পেলাম। কিন্তু যেহেতু হারা মুসলমান, সেই জন্য গৌরবী তাকে নিয়ে একটা সংকটের মধ্যে পড়ে যায়।
একদিকে তার অভাব আর অন্যদিকে হচ্ছে হারা কিন্তু তাদের ধর্মের না, অন্য ধর্ম। এই দুই কারণে গৌরবীর মধ্যে কিন্তু একটা হারাকে নিয়ে টানাপোড়েন চলতে থাকে। এই অবস্থায় হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোপাতে থাকে। গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে ঘুমোতে যায়। দিনে সে যা পায় না, স্বপ্নে অনেক সময় সেই সব গৌরবের কাছে কিন্তু ধরা দেয়। স্বপ্নে গৌরবীর মাথায় তেল মাখা থাকে, পরনে থাকে গোটা কাপড়, আর পেটে থাকে ভাত। স্বপ্নের গৌরবকে গিয়ে তার ছেলে নিবারণ কিন্তু মাথায় করে রাখে। এই স্বপ্নেই হারার মা গৌরবীকে সেদিন নিয়ে যায় এক আশ্চর্য দেশে। সেখানে মাদার গাছের ছায় ঢেকি শাকের জঙ্গল। গৌরবীর মনে হয় তার স্বর্গ আর হারার মার স্বর্গ তো এক হতে পারে না, কারণ তাদের ধর্ম তো আলাদা। কিন্তু তারপরেই তার মনে একটা বিশ্বাস জাগে। সে ভাবে যে সমস্ত গরিবের স্বর্গ কি আসলে এক? এখানটা আর একটু বলে দিই, আবার বোঝাবো। হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যই ও কর গোনে, নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়, আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠোনে। এই তো, ওই ন্যাকড়াটা নে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে গাল মিয়ানো চাল ভাজা পেল। হারাকে টোপলা বেঁধে দিল, বলল, নে জল খাস। যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল। শুকনো পাতা কাটি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গাই বিয়লে বকনা বাছুর এনে পালতো। বাছুর বড় হতো, তার খোল খড় গুড় সব খরচ মা দিত। গোবর দিয়ে ঘুটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত। বাছুরটা মা পেত। বকনা হলে পালো, এরে হলে যাদের হাল আছে তাদের বেচো। এক বিয়ানি গাই মানে হচ্ছে একবার প্রসব করেছে এরকম যে গাভী, তাকে এক বিয়ানি বলে। আর বকনা বাছুর হচ্ছে স্ত্রী বাছুর। এ গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়। নিজের বলতে একটা ছাগল, একটা বকনা গাই থাকলে কি গৌরবীর আজই দশা হয়? থলিতে চাল সামান্যই ছিল। চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আরও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার উপর রাগ হয়। কি বেয়াক্কেলে মানুষ বল, কি অবিবেচক। সাত কুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মেরই বা কি হয়? খুব রাগ হতে থাকলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবী মুখ হাসিতে ভরে গেল। কত বড়টারে কোথায় পেলি? ঘরে ছিল। মা বলেছিল হারা, কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি, মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্দলা শুনলে বুকের ভিতর এমনি হতো বটে। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো। গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবী, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবী সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে। এখন ও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বুঝে। তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে, ভুলিয়ে রাখে। অভাবের সংসারে ভিন্ন ধর্মের হারাকে নিয়ে গৌরবী যখন দিশেহারা, সেরকম সময়ে একদিন আমরা কি দেখছি, হারা একটা মেটে আলু নিয়ে এসে গৌরবীকে দেয় এবং সে জানায় যে সেটা ঘরে ছিল। তার মা তাকে বলেছিল মেটে আলুটা গৌরবীকে দেওয়ার জন্য, আর সঙ্গে বলেছিল মাসির পা ধরে পড়ে থাকতে।
এ কথা শুনে গৌরবীর মধ্যে যেন একটা স্নেহ বাৎসল্য জেগে ওঠে। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামাগুড়ি দিত, তখন ঘর পরিষ্কার করতে বাসন মাজতে মাজতে তাদের কান্না শুনলে তার বুকের ভিতর এরকমই মোচড় দিয়ে উঠত। ছেলে নিবারণ কি করেছে? তাকে তো পরিত্যাগ করেছে। মেয়ে সাবিত্রীর সংসারেও সে কিন্তু এখন ঠাঁই পায় না, অবাঞ্ছিত। হারাকে নিয়ে গৌরবীর মধ্যে নতুন করে সেই হারিয়ে যাওয়া স্নেহ বাৎসল্য যেন তার আবার ফিরে আসে। আচ্ছা, আজকে আমি এত অবধি তোমাদের সাথে আলোচনা করছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট আমি সেকেন্ড পার্টে পুরো যেটুকু আছে, আর বেশি নেই, পুরোটা আমি শেষ করে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো, আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি অ্যান্সার দেবো।